রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে 11টি ইউনিট। এক বছরে 132 হত্যাকাণ্ড, বেপরোয়া অপরাধীরা আতঙ্কিত নরসিংদীবাসী। এবং রাজশাহী সদরে বিএনপি জামায়াতের প্রার্থীদের প্রচারে সরগরম নির্বাচনের মাঠ। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে 11টি ইউনিট। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফেরদৌস, আমি যতদূর জানি যে প্রায় 2 ঘন্টা হবে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সর্বশেষ খবরাখবর জানাবেন। লালবাগের ইসলামবাগ, আমার ডান পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আগুন লেগেছে দুপুর 2টার দিকে। দুপুর 2টার দিকে আগুন লাগার পরে এখানে আশপাশে যে ফায়ার সার্ভিসের টিমগুলো ছিল তারা এসেছে। একটু এখন আগুনের মাত্রা ওইভাবে নেই, ধোঁয়া উঠছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও জানানো হয়নি যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেই জায়গাটি খুবই সরু একটা জায়গা। আশেপাশে খুব মতো ছোট ছোট বিল্ডিং, ইটের বিল্ডিং, টিনের ঘর এভাবে উঠে গেছে। কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করা আসলে কিন্তু খুবই দুষ্কর, কেননা যে গলি দিয়ে আগুনটি লেগেছে সেই গলিতে একজন মানুষ কোনো মতো ঢুকতে পারবেন এরকম একটি গলি। আর যেখানে আগুন লেগেছে সেখানে স্থানীয়রা বলছেন যে প্লাস্টিকের দানা তৈরির কারখানা, অর্থাৎ এখানে বেশিরভাগই কেমিক্যাল কারখানা এবং প্লাস্টিকের কারখানায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি যে প্রচুর ছোট ছোট পলিথিনের গুঁড়ো কিন্তু এখানে ছড়িয়ে আছে, অর্থাৎ এই এলাকাটাতে যত কারবার আছে এগুলো প্লাস্টিকের কারবার লালবাগের। তো সেই একটি কারখানা যেটিতে প্লাস্টিকের ওয়েস্টেজ থেকে দানা বানানো হয়, সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেই আগুনটি কিন্তু পাশের একটি প্রায় 7 থেকে 8 তলা যে একটি ভবন সেটিতে ছড়িয়ে পড়েছে। কিন্তু যে কারখানা আগুন লেগেছে সেটি কিন্তু সম্পূর্ণভাবেই ভস্মীভূত হয়ে গেছে। এখন ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন পার্শ্ববর্তী যে বিল্ডিংয়ে আগুনটি ছড়িয়েছে সেখানটার আগুন নিয়ন্ত্রণ করতে এবং সেখান থেকে যাতে আর কোথাও না ছড়িয়ে যায় এরকম চেষ্টাটা চলছে। আর আশেপাশের চিত্র যদি আমার ক্যামেরা পার্সন একটু দেখান, সেটি হচ্ছে বিভিন্ন ভবনের ছাদ থেকে, আশপাশ থেকে মানুষজন তারা এটি দেখছেন দৃশ্যটি। আবার অনেকেই রয়েছেন যারা সাহায্য করার চেষ্টা করছেন এবং ইতোমধ্যেই পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিজিবি সদস্যরা এখানে এসেছেন যাতে করে অতিরিক্ত মানুষের চাপে ফায়ার সার্ভিসের এখানে কাজ করতে সমস্যা না হয়। তবে মোট ইউনিটের সংখ্যা ইতোমধ্যে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে যেটিতে 11টি ইউনিটের কাজ চলছে। আগুন এখনো পর্যন্ত জ্বলছে। 11টি ইউনিট বিভিন্নভাবে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এখানে আরেকটি সুখবর আমি বলবো যে এখান থেকে প্রায় 100 গজ দূরেই বুড়িগঙ্গা নদী, যে কারণে বুড়িগঙ্গা নদী থেকে পানির উৎস ফায়ার সার্ভিস করতে পেরেছেন এবং সেই পানি দিয়ে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং সেই আগুন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে হয়তো ফায়ার সার্ভিস আমাদের সাথে কথা বলবেন। আমি স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই আগুনে কেউ হতাহত হয়নি, অর্থাৎ আগুন লাগার পরপরই যারা কারখানায় কাজ করতেন এবং পাশের বাসায় যারা কাজ করতেন তারা বেরিয়ে গেছেন, কিন্তু আসবাবপত্র, মালামাল বা আর্থিক ক্ষতি তাদের অনেকেরই হয়েছে। এই জায়গাটিতে অনেকটাই বলা যায় যে বস্তি রয়েছে, সেই বস্তিতে বিভিন্নজন বসবাস করছেন, তারা কোনো কিছুই বের করতে পারেননি। এভাবে তারা বের হয়ে গেছেন শুধুমাত্র যানটি হাতে নিয়ে। আর আশেপাশের যে লোকজন তারাও বিভিন্নভাবে সহযোগিতা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার এবং ফায়ার সার্ভিসকে তারা বিভিন্নভাবে সহায়তা করছেন। তবে আগুন কিন্তু কারখানায় আর নেই, কারখানা থেকে এখন পার্শ্ববর্তী যে ভবনে ছড়িয়ে পড়েছে সেটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে যাতে করে আর না ছড়ায়। তবে এখন আগুনের যে পরিস্থিতি দেখছি তাতে হয়তো আর বড় করে এটি ছড়াবে না। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার লালবাগ এলাকার আগুনের ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। এক বছরে 132 হত্যাকাণ্ড, একের পর এক খুনের ঘটনায় আতঙ্কিত নরসিংদীবাসী। ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা, মাদক কারবার, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এসব হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশের নীরব ভূমিকা ও কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
এই ৮ ডিসেম্বরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নীলক্ষার দড়িগাঁও গ্রামে মামুন মিয়া নামে এক কুয়েত প্রবাসীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। ২ ডিসেম্বর রাতে একই উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘিলিয়াকান্দি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী প্রান্তর সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা। এর মাত্র ৯ দিন আগে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আমিরগঞ্জ সড়কে শাহাদাত নামে এক কিশোরকে দিবালোকে গলা কেটে হত্যা। আইন শৃঙ্খলার এমন অবনতিতে উদ্বেগ আতঙ্কে নরসিংদীর মানুষ। চরাঞ্চলের মধ্যে প্রতিনিয়ত একটার পর একটা হত্যা হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে। আমার মনে হয় যে চরের প্রত্যেকটা 80% করে অস্ত্র আছে। যারা আসামি আছে তারা কেউ হাজিরা দেয় না, ওপেন অস্ত্র নিয়ে ঘুরে, এমনও ভিডিও ভাইরাল আছে। খুব আতঙ্কে আমরা দিনাতিপাত করছি। যারা জেলখানা থেকে অস্ত্র চুরি করতে পারে তাদের দ্বারা পুলিশেরও ক্ষতির হওয়ার সম্ভাবনা আছে। সাধারণ মানুষ তো আমরা এমনিতেই আতঙ্ক। ধারাবাহিক হত্যাকাণ্ডের পিছনে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছে নাগরিক সমাজ। সাধারণ মানুষ তারা প্রতিটা সময় শঙ্কায় আছে, তবে অস্ত্র উদ্ধারগুলি যদি হয়ে যায় তাহলে আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণ আসবে। সেই দিকেও পুলিশেরও তেমন মনোভাবটা আগের মতো নাই। যাতে পুলিশ নিষ্ক্রিয়, অপরাধ অবাধে বিচরণ করতেছে, মাদক নিয়ে অনেক মারা হচ্ছে, আর এবার চলে আধিপত্য বিস্তার নিয়ে মারা হচ্ছে, বালুন নিয়ে, বাঘ বর্ষা নিয়ে অনেক হত্যার সঙ্গে জড়িত। খোদ পুলিশের তথ্য বলছে গত বছরের আগস্ট থেকে এবছরের অক্টোবর পর্যন্ত হত্যার শিকার অন্তত ১৩২ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬৩। এক বছরে ১১৯টি খুনের মামলায় আসামির সংখ্যা ১,৭২২ জন, গ্রেপ্তার হয়েছেন ৩০৫ জন। প্রায় শতভাগ মামলারই রহস্য উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। একের পর এক খুনের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় নরসিংদীর মানুষ। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি চান তারা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। দেশ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান শিক্ষা উপদেষ্টার। পাবনার ইস্যুতে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। বিরতির পর আবারও স্বাগত। আজ ১৭ ডিসেম্বর খুলনা ও রাঙামাটি মুক্ত দিবস। বিজয় দিবসের একদিন পর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে মুক্ত হয় এই দুটি জেলা। ৭১-এর ১৬ ডিসেম্বর রাতেও খুলনা কেঁপেছে ট্যাঙ্ক ও কামানের গোলার শব্দে। রাতভর যুদ্ধ চলে শিরোমণি, গল্লামারি রেডিও স্টেশন, লায়ন্স স্কুল, বয়রা কলোনি, ৭ নম্বর জেটি এলাকা, নূরনগর, ওয়াবদা, টুটপাড়া সহ বিভিন্ন এলাকায়। অবশেষে ১৭ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধারা খুলনা শহরে প্রবেশ করতে থাকেন। দুপুরে খুলনা সার্কিট হাউস দখল করে সেখানে ওড়ান বিজয়ের পতাকা। ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী একসঙ্গে রাঙামাটির বরকলে পাকিস্তান বাহিনীর ওপর আক্রমণ চালায়। দিনভর তুমুল আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি সৈন্যরা পিছু হটে। ১৬ ডিসেম্বর হানাদাররা চলে গেলেও রাঙামাটিতে থেকে যায় তাদের দোসর মিজ বাহিনী। ফলে পার্বত্য এই জেলা মুক্ত হতে একদিন সময় লাগে। ১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে রাঙামাটিতে স্বাধীনতার পতাকা ওড়ায়। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, রামপুরা থেকে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শুরু হয়েছে। সেখান থেকে জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি সেকেন্দার, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং কর্মসূচির সর্বশেষে জানাবেন। গত সংবাদে যেমনটি বলছিলাম, ইন্ডিয়ান হাইকমিশনের উদ্দেশ্যে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন জুলাই ঐক্যের যে কর্মসূচি ছিল ৩:১৫ সেটি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে এখন বাড্ডায় অবস্থান করছে এবং বাড্ডা হোসেন মার্কেটের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের সামনে পুলিশের ব্যারিকেড অবস্থান নিয়ে আছেন এবং এই ব্যারিকেড অতিক্রমের যে চেষ্টা সেটি যে জুলাই ঐক্যের যে নেতৃত্ব আছেন যারা এই কর্মসূচি ডাক দিয়েছে তাদের চেষ্টা আছে। তবে পুলিশ আটকে দিয়েছে, যে প্রান্তে আটকে দিয়েছে এটি তার অপর প্রান্ত এবং যে প্রান্তে আটকে দিয়েছে সেই জায়গাটিও দেখানোর চেষ্টা করব। সেখানে পুলিশের জলকামান নিশ্চয়ই দেখলেন, এই জলকামানের পাশাপাশি এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই পুলিশের ব্যারিকেডটি সামনেই
যারা আছেন এখানকার নেতৃবৃন্দ তারা বিভিন্ন স্লোগান এবং তাদের যে বক্তব্য সেটি তারা দিচ্ছেন, এবং এটি ভাঙার যে চেষ্টা প্রথমে ছিল সেই চেষ্টা এই মুহূর্তে নেই। এই মুহূর্তে তাদের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই অবস্থানকে কেন্দ্র করেই এখানকার যারা নেতৃবৃন্দ আছেন এবং আমরা ডাকসুর যারা নেতা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের, তাদেরও আমরা এই যে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন তার সম্মুখ সারিতে দেখতে পেয়েছি। এবং এখানে বিভিন্ন যে মেট্রো রেলের কাজ চলছে সড়কের মধ্যবর্তী জায়গায়, সেই ডিভাইডারের উপরে দাঁড়িয়েই অনেকে এখানে অবস্থান নিয়েছেন, এবং পাশাপাশি সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই যে সড়কটি, পুরো সড়কে যান চলাচল বন্ধ এবং একদমই ফাঁকা সড়ক। যে প্রান্তে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন জুলাই ঐক্যের নেতৃবৃন্দ, সেই সড়কটির পাশে আরেকটি যে সড়কটি রয়েছে সেটিও বিকল্প লেন, সেখানেও একদমই জনমানব শূন্য ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং এই এলাকা কেন্দ্রিক যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী দোকানপাটগুলো বন্ধ রয়েছে, এবং এক প্রকার বলবো একটা এখানে সাধারণ জনগণের পাশাপাশি জুলাই ঐক্যের নেতৃবৃন্দ সবাই মিলে এই যে অবস্থান এবং অভিমুখে যাত্রা সেটি আপাতত এই জায়গায় আটকে আছে পুলিশ ব্যারিকেডের কারণে। তো টুম্পা, এই ছিল বাড্ডা থেকে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি নিয়ে সর্বশেষ। মাহাদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি সেকেন্দার। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিজয় মেলা। দুপুরের পর থেকে মেলায় জনসমাগম বাড়তে থাকে। মেলা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার এই ফারুকি পার্কে 3 দিনব্যাপী বিজয় মেলার আজকে দ্বিতীয় দিন। আমরা দুপুর থেকে দেখেছি এই বিজয় মেলা উপলক্ষে এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় জমাচ্ছে। বিশেষ করে শিশু কিশোরদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করার মতো। দেশীয় পণ্য এবং কারু শিল্প যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে। এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু এখানে এসে পরিবারের লোকজন নিয়ে এসে কিন্তু এখানে এই মার্কেটিং করছে। নাগরদোলা সহ বিভিন্ন অনুষঙ্গ রয়েছে যাতে শিশু কিশোররাই কিন্তু অনেক আনন্দিত হচ্ছে। জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিন্তু এই মেলাটি চলছে। এছাড়াও যেন কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেখানে কিন্তু পুলিশ এখানে মোতায়েন করা আছে। যেহেতু এখানকার শহরের একদম মধ্যস্থলে অবস্থিত এই ফারুকি পার্কে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই মেলাতে এসে ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় মেলা উপলক্ষে ফারুকি পার্কের সর্বশেষ খবর। দেশের খবর এর পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। গ্র্যাজুয়েটদের নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট বিতরণের পর সভাপতির বক্তব্যে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। নাগরিক সম্পৃক্ততা শুধু ব্যক্তির মধ্যেই সীমিত থাকে না। তোমার সমাজে তোমার ভূমিকা, তোমার কর্ম, তোমার পদ পদবি বা শিরোনাম, তোমার বেতনের মাত্রা তার মধ্যেই শেষ হয় না। এটির অর্থ সততা, সমালোচনামূলক চিন্তা এবং সাহসের সঙ্গে জনজীবনে অংশগ্রহণ করা, যেমনভাবে জুলাই যোদ্ধারা করেছিলেন অতি নিকট ইতিহাসে। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।